নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প ডাইনির বাঁশি, লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক দেবেন। শুরু করছি আজকের গল্প ডাইনির বাঁশি। গ্রীষ্মকালের ভোরবেলা রাধানগরের বেনেদের মেয়ে স্বর্ণ স্নান সারিয়া বাড়ি ফিরিতেছিল। এক হাতে একটা জলভর্তি ঘটি, অপর হাতে কর গুনিয়া ইষ্টদেবতার নাম করিতেছিল। বাড়ির দুয়ারে আসিয়া শুনিল কে তাহাকে ডাকিতেছে। কোনে কোনে, ও রাঙা কোনে। ইষ্টস্মরণ স্বর্ণের আর হইল না। হাসিতে হাসিতে বাড়ি ঢুকিয়া সে কহিল, কেন গো আমার টুকুমুনি, টুকটুকে বর? বরটি নেহাতি শিশু, কিন্তু টুকটুকে তাহাতে সন্দেহ নাই। গৌরবর্ণ ফুটফুটে বছর পাঁচেকের ছেলেটি স্বর্ণের মুখ পানে চাহিয়া কহিল, আমার পেয়ারা দাও কোনে। পেয়ারা দেব বলেছিলে যে? স্বর্ণ হাসিয়া কহিল, ও হরি, বরের টান আমার পেয়ারার উপর? আমি বলি, বর আমার কোণের টানে ভোরবেলায় পালিয়ে এসেছে। এত কথা শিশু বুঝিল না। ডাগর চোখ দুটি তুলিয়া সে স্বর্ণের মুখপানে চাহিয়া রইল। ঘরের দরজা খুলিয়া স্বর্ণ দুটি পাকা পেয়ারা আনিয়া টুকুকে দেখাইল। সাগ্রহে হাত বাড়াইয়া টুকু কহিল, দাও, আগে চুমু দাও। টুকু গাল পাতিয়া দিল। গভীর আবেশে টুকুকে বুকে চাপিয়া ধরিয়া স্বর্ণ চুমায় চুমায় ছোট মুখখানি ভরিয়া দিল। তারপর আপন ভিজা আঁচলের টুকুর সদ্য ঘুম ভাঙা ভারী ভারী মুখখানি মুছাইয়া দিয়া কহিল, কি রীত তরিবৎ তোমার মায়ের! চাঁদের মতো মুখখানি কি হয়ে আছে দেখো দেখি, যেন পাঁশকুড়। ছি ছি ছি। আচ্ছা, এইবার বসো তো বর, বসে বসে তুমি পেয়ারা খাও, আমি কাপড় ছেড়ে ফেলি। ঘাড় নাড়িয়া সায় দিয়া টুকুমণি পেয়ারা খাইতে বসিল। স্বর্ণ কাপড় ছাড়িয়া তরকারির ডালা সাজাইতে আরম্ভ করিল। পিতৃমাতৃহীন বিধবা মেয়েটির এই জীবিকা। যখনকার যা নতুন সবজি তাই সে গ্রাম গ্রামান্তরের হাটে বেচিয়া বেড়ায়। এই বৃত্তিটি স্বর্ণের পৈতৃক। বেনে বুড়া এই করিয়া জীবন কাটাইয়া গেছে। মাতৃহীনা ছোট্ট স্বর্ণকে পাড়া প্রতিবেশীর ঘরে রাখিয়া সে গ্রাম গ্রামান্তরে বাড়ি বাড়ি সবজি বেচিয়া আসিত। বেনিবুড়ার আদরও ছিল খুব। স্বর্ণের যে সবটুকু নাই সে বাড়ি বাড়ি যাইতে পারে না। লোকে 10 কথা বলে। স্বর্ণের মা নাকি লোক ভালো ছিল না। মাকে স্বর্ণর মনে পড়ে না। বছর 5 বয়সে স্বর্ণর মা মারা গিয়েছে। 10 কথা শোনার অপেক্ষা হাটে যাওয়াই সে পছন্দ করে। কত সময় সে বলে, আমার আবার মান মর্যাদা। ভগবানই যার মান রাখলেন না, তার মান কি মানুষে রাখতে পারে? না, রাখতে গেলে থাকে। 5 বছর বয়সে যার মা যায়, 11 বছর বয়সে যে বিধবা হয়, 18 বছরে যার বাপ মরে, তার আবার মর্যাদা। আজ সাউগাঁয়ের হাট, ক্রোশ 4 রাস্তা যাইতে হইবে। স্বর্ণ তাড়াতাড়ি ডালা সাজাইয়া বাহির হইয়া পড়িল। দরজায় তালা দিয়া স্বর্ণ কহিল, এসো বর। বর কোণের আঙুল ধরিয়া বকিতে বকিতে চলিল। আমায় কি কি গয়না দেবে কোণে? হাসিয়া স্বর্ণ কহিল, কোণে বুঝি বরকে গয়না দেয়? বরই কোণেকে গয়না দেয়। কোণে গয়না পরে, বর বেটা ছেলে গয়না পরে না। টুকু ঘাড় নাড়িয়া প্রবল আপত্তি করিয়া উঠিল, না, আমি তবে বর হব না, কোণে হব। পরম তৃপ্তি ও কৌতুকে স্বর্ণ হাসিয়া উঠিল, মাসি, পথের পাশের বাড়িটির দরজা হইতে একটি তরুণী বধূ
উকি মারিয়া কহিল, মাসি। এদিক ওদিক চাহিয়া স্বর্ণ দাঁড়াইল, কহিল, কি গো বৌমা? বধূটিও একবার এদিক ওদিক দেখিয়া লইয়া বাহিরে আসিল। চকিতের মধ্যে একটি সিকি সে স্বর্ণের ডালায় ফেলিয়া দিয়া কহিল, নেবুর নিমকি আর খোট্টাই আমসত্ত্ব। পরমাদরে স্বর্ণ চুপি চুপি কহিল, খোকা হবে নাকি মা? ফিক করিয়া একটু হাসিয়া বধূটি বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। তরুণীদের সঙ্গে এমন গোপন কারবার স্বর্ণের ছিল। তাহাদের স্বাদ আহ্লাদের সামগ্রী স্বর্ণ গোপনে যোগাইত। 10-এর 10 কথার জ্বালার মধ্যে এইটুকুই ছিল তার পরম সান্ত্বনা। পথের একটা বাঁক ফিরিয়াই গাঙ্গুলিদের বাড়ি। বাইরের দাওয়ায় বসিয়া গাঙ্গুলি বাড়ির মেজো ছেলে হরিধন পড়িতেছিল অস্থি গোদাবরীর তীরে। স্বর্ণকে দেখিয়া সরস্বতীকে গোদাবরীর তীরে বিসর্জন দিয়া সে কহিল, ভারী বজ্জাত তুই স্বর্ণ পিসি। ম্লান হাসি হাসিয়া স্বর্ণ কহিল, পাইনি বাবা। ম্যালেরিয়ার জীর্ণ হরিধনের একটি কুপথ্যের বরাত ছিল। নানা অজুহাতে স্বর্ণ সেটি এড়াইয়া চলিতেছিল। হরিধন অভিমান করিয়া পড়ায় মন দিল। বিশাল বিশাল শালমলি তরু অস্থি গোদাবরী তীরে। সুযোগ বুঝিয়া স্বর্ণ গাঙ্গুলিদের বাড়ির পিছনে ফেলিল। আরও কয়েকখানা বাড়ি অতিক্রম করিয়া টুকুদের বাড়ি। বাড়ির দুয়ারে আসিয়া স্বর্ণ টুকুকে কহিল, যাও বর, বাড়ি যাও। টুকু তাহার আঙুল টানিয়া কহিল, তুই আয় কোণে। একটা বেদনার ছায়া স্বর্ণের মুখে ঘনাইয়া আসিল। সে কহিল, না, যাও তুমি, আমাকে দেখিলে মা মারবে। টুকু মিনতি করিল, তোর পায়ে পড়ি। স্বর্ণ ইতস্তত করিয়া বাড়ি ঢুকিল। টুকুর মাতামহী সৌরভী উঠোন নিকাইতেছিল। সে তাহাদের দেখিয়া কহিল, ওরে দস্যি ছেলে, ভোরবেলা উঠে কোণের বাড়ি পালিয়েছ তুমি? তোর মা আবার খুঁজতে গেল। সৌরভীকে দেখিয়া স্বর্ণের মুখে হাসি ফুটিল। সৌরভী তাহার পাতানো দিদি। সেই সম্পর্কেই দৈহিত্র টুকু তার বর। স্বর্ণ হাসিয়া কহিল, বউ ঘরে না থাকলে ছেলে কি ঘরে থাকে দিদি? আমার ঘরে নিয়ে এসো, নাতি ঘরে থাকবে। আমাকে খেতে না দিলে আর উপায় নাই। স্মিত মুখে সৌরভী হাসিতে লাগিল। টুকু সঙ্গে সঙ্গে হাতের পেয়ারাটা তুলিয়া ধরিয়া কহিল, আমি খেতে দিই, খা কোণে। স্বর্ণ অতি আদরে টুকুর চুমা খাইয়া কহিল, ওরে আমার টুকুমণি, আমার টুকটুকে বর। সৌরভী কহিল, না স্বর্ণ, তুই বাপু নাতির নাম খারাপ করে দিলি। কত সাত করে আমরা নাম রাখিলাম গৌরবরণ, তুই করে দিলি টুকু। এখন কেউ বলছে টুকি, কেউ বলছে টাকি, টুকটাক, টুকো, টোকা। না বাপু, গৌরবরণ নাম ছেলের শ্বশুর শাশুড়িতে বলবে দিদি, ও আমাদের টুকুমণি, টুকটুকে বর। তারপর বেলার দিকে চাহিয়া কহিল, আসি দিদি আমি, আজ আবার সাউগায়ের হাট। বসো ভাই বর, আর একটু চুমু দাও তো। বাঁশি, বাঁশি আনবো আজ। টুকু গাল পাতিয়া দিল, কিন্তু স্বর্ণের আর চুমা খাওয়া হইল না। সম্মুখেই ওদিকে খিড়কির দরজায় টুকুর মা মানু দাঁড়াইয়া। সে শস্যব্যস্তে বাড়ি হইতে বাহির হইয়া আসিল। পথে দাঁড়াইয়া সে মানুর তীব্র কণ্ঠ শুনিতে পাইল। মানু বলিতেছে, মুখ পোড়া দস্যি, আবার তুমি স্বর্ণর বাড়ি গিয়েছিলে? বারবার বারণ করি না হতভাগা, যাস নে ডাইনির বাড়ি। টুকু কাঁদিয়া উঠিল। স্বর্ণ বুঝিল মা ছেলেকে প্রহার করিতেছে। সৌরভীর গলা শোনা গেল, মারিস নে বলছি মানু, মারিস নে। আর তোর মুখে কি জাতা ফাতা নাই? যা ইচ্ছে তাই লোককে বলবি? মানু ঝংকার দিয়া উঠিল, যা ইচ্ছে তাই বই কি? ওর মা ডাইনি ছিল না? সৌরভী কহিল, মা ছিল, তা ওর সঙ্গে কি? মানু কহিল, ওর সঙ্গে কি? নিম গাছে নিম ফলই হয় মা, চিনির ডেলা ধরে না। স্বর্ণের মায়ের এই ডাইনি অপবাদ লইয়া লোকে 10 কথা বলে। স্বর্ণ শুনিয়া ম্লান হাসি হাসে। আজও সেই ম্লান হাসি সে হাসিল। তারপর সাউগায়ের পথে অগ্রসর হইল। অপরাহ্নবেলায় স্বর্ণ হাট হইতে ফিরিতেছিল।
মধ্যে একটা বিস্তীর্ণ মাঠ, এক প্রান্ত হইতে অপর প্রান্তের বনরেখা সবুজ পটের মতো মনে হয়। সে সবুজ বর্ণ এখন হইয়া উঠিয়াছে ধূসর ধূমাচ্ছন্ন। মাঠখানা তখন হইয়াছিল তপ্ত আগুন। বাতাস এত লঘু ও তপ্ত যে নিঃশ্বাস লইতেও কষ্ট হইতেছিল। উত্তাপ নিবারণের জন্য ভিজা গামছাখানি পাট করিয়া স্বর্ণের মাথায় চাপানো, কিন্তু পা যেন আর চলিতেছিল না। দারুণ উত্তাপের মধ্যে চলিতে আজ তার বড় কষ্ট হইতেছিল। জগতে দুঃখ দুর্দশার পথে চলিতে কষ্টবোধ বড় তাহার হয় না। জীবনে ওটা যেন সহ্য হইয়া গিয়াছে। বহু বৈশাখী দ্বীপ্রহরে সে একটা প্রান্তর অতিক্রম করিয়াছে। বড় শাক আলুটা গাঙ্গুলিদের খোকাকে কোন গোপনীয় স্থানে দিতে হবে তাহারই হিসেব তখন তার মনের মধ্যে ঘুরিত ফিরিত। কখনো ভাবিত বাসন মাজার ঘাটে তাম্বুল বিহারের কৌটোটি সরকারদের ছোট বউকে দেওয়াই বোধহয় সবচেয়ে নিরাপদ হবে, আর ঘোষদের মেয়েকে স্নানের ঘাটে পাকা আমকটি দিলে চলবে। এই হিসেব নিকাশের মধ্যে কখন মাঠের বট গাছটা আসিয়া পড়িত। কিন্তু আজ যেন দেহ তাহার বেশ ভালো নাই। মনের মধ্যে কোনো প্রত্যাশী হাসি মুখ উকি মারে না। এত বড় বিস্তীর্ণ মাঠখানার মধ্যে একটা গাছও নাই যে ছায়ার তলে মানুষ দাঁড়াইয়া একটু বিশ্রাম লয়। ভিজা গামছাখানা বারবার স্বর্ণ মুখে চোখে বুলাইয়া লইতেছিল। চলিতে চলিতে নিজের উপরেই সে বিরক্ত হইয়া উঠিল। এই রৌদ্রের মধ্যে বাহির না হইলেই তো হইত। পরের ছেলে মেয়েদের উপর সত্যি এত মায়া কেন তার? আর মা যখন তার স্বর্ণ শিহরিয়া উঠিল। মায়ের সে প্রবৃত্তি তাহার বুকের মধ্যে যদি থাকে, সে যদি সহসা জাগিয়া ওঠে। স্বর্ণের বুকের ভেতরটা আশঙ্কায় কেমন করিয়া উঠিল। কোথা হইতে একটা ছায়া ছুটিয়া আসিয়া মাথার উপর দাঁড়াইল, আবার ছায়াটা আগাইয়া গেল। স্বর্ণ পিছন ফিরিয়া দেখিল পশ্চিম আকাশে কয় টুকরা কালো মেঘ উঠিয়াছে। ধূমপুঞ্জের মতো সেগুলা পরিধিতে ক্রমশ ফুলিয়া ফুলিয়া বাড়িতেছে। হয়তো কালবৈশাখীর ঝড় উঠিবে। স্বর্ণ গতি দ্রুততর করিল। আচ্ছা, আজ যদি এখনই সে ডাইনি হইয়া যায়। স্বর্ণের গতি আচম্বিতে রুদ্ধ হইয়া গেল। সে থমকিয়া দাঁড়াইয়া চারিপাশে চাহিয়া দেখিল, না, কোনো পরিবর্তন তো হয় নাই। নিশ্চিন্ত হইয়া সে আবার চলিল। বুড়া বটগাছটা আরও কাছে আসিয়া পড়িল। সহসা একটা তীব্র আলোকে পৃথিবী ভয়ে যেন নীল হইয়া গেল। সঙ্গে সঙ্গে বিপুল রবে বজ্র গর্জন করিয়া উঠিল। স্বর্ণ আর একবার পিছন পানে চাহিল। সেই কয় টুকরা মেঘ ইহারই মধ্যে পশ্চিমাকাশে ছাইয়া মাথার উপরে আসিয়া পড়িয়াছে। উপরের আকাশ হইতে সঞ্চারমান বিন্দুর মতো শকুনগুলা পাক খাইতে খাইতে নামিয়া আসিতেছে। পশ্চিমের দিগন্ত সুনিবিড় পিঙ্গল বর্ণে আচ্ছন্ন হইয়া গেল। স্বর্ণ বুঝিল ঝড় উঠিয়াছে। সে ছুটিতে আরম্ভ করিল। গাছটার তলে পৌঁছাইতে পৌঁছাইতে স্বর্ণ যেন একটা আবর্তর মধ্যে ডুবিয়া গেল। বুড়া গাছটা সে আবর্তর আন্দোলনে যেন মাথা আছড়াইয়া মরিতে চাহিল। ধুলায় দৃষ্টি অন্ধ হইয়া গেছে। সভয়ে স্বর্ণ হাতের ইশারায় গাছটার সুবিশাল কাণ্ডটা জড়াইয়া ধরিতে চাহিল, কিন্তু হোঁচট খাইয়া সেইখানেই পড়িয়া গেল। কোনরূপে সে যখন বাড়ি ফিরিল তখন রাত্রি অনেক। জলঝড় থামিয়া গেছে। আকাশে তখন চাঁদ উঠিয়াছে। সমস্ত রাত্রিটা চৈতন্যহীনার মতো পড়িয়াছিল, কিন্তু অভ্যাসমতো ভোরবেলাতেই তাহার ঘুম ভাঙিয়া গেল। উঠিতে গিয়া সে অনুভব করিল সর্বাঙ্গে বেদনা। মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করিতেছে। দুর্বলতায় পা দুইটা থরথর করিয়া
কাঁপিতেছে। অবসন্ন দেহে দাওয়ার উপর বেচারা বসিয়া পড়িল। পিসি, কাল সারা রাত এমন ধারা, তুমি কাতরেছ কেন গো? স্বর্ণ মাথা তুলিয়া দেখিল তারই প্রতিবেশী সাউদের মেয়ে শৈল। শৈলর কথাগুলো স্বর্ণের মাথার মধ্যে বোধহয় গেল না। সে শুধু কইল, শৈল। শৈল আবার প্রশ্ন করিল, কাল সারা রাত তুমি চেঁচিয়েছ কেন বলো তো? বিস্মিতের মতো স্বর্ণ কহিল, আমি? কাঁধের গামছাটা চাপাইয়া শৈল কহিল, হ্যাঁ গো তুমি। সে কি গোঙানি বাপু, মা মা বলে চিৎকার। বলি, কি হলো রে বাপু? স্বর্ণ স্মরণ করিতে চেষ্টা করিল, কিন্তু মাথাটা কেমন করিতেছিল। সে স্মরণ করিবার চেষ্টা ত্যাগ করিয়া কহিল, হবে, জলে ঝড়ে ভিজে শরীর ভালো নেই মা, জ্বর হয়েছে মনে হচ্ছে, মাথা ঘুরছে। শৈল কহিল, তাই হবে, আজ আর চান টান করো না যেন। তোমার দোক্তা আছে পিসি? আমার দোক্তা ফুরিয়েছে। দেখ দেখি মা, কুলুঙ্গির উপর কৌটোটা। দোক্তা পাওয়া গেল। শৈল কহিল, নেবে নাকি পিসি? না থাক, ভালো লাগছে না। ঠোঁটের গোড়ায় দোক্তা পুড়িতে পুড়িতে শৈল কহিল, জানো পিসি, মুখুজ্যেদের বউটির বড় ব্যারাম বাপু। স্বর্ণ সবিস্ময়ে কইল, সে কি শৈল? কাল যে বেশ ভালো ছিল, আমি যখন যাই তখন যে দেখলাম আমি। কাল সন্ধে থেকে ব্যামো, সে ঝড়ের সময় পড়ে গিয়ে অজ্ঞানের মতো পড়ে গোঙাচ্ছে। কে জানে বাবু, ভূতে টুতে পেল কি না। শৈল চলিয়া গেল। স্বর্ণ কিন্তু স্থির থাকিতে পারিল না। সে আঁচলের তলে আমসত্ত্ব আর নিমকি লইয়া মুখুজ্যেদের বাড়ি গিয়া উঠিল। অজ্ঞান অবস্থায় বউটি বিছানায় পড়িয়া ছটফট করিতেছে। যন্ত্রণার যেন তার অবধি নাই। অসম্বৃত বস্ত্রের মধ্যে সে দেখিল গর্ভদেশ তাহার কুঞ্চিত হইয়া উঠিতেছে। কে গো, রোগীর ঘরের মধ্যে কেন? সরে এসো ওখান থেকে। মুখুজ্যেগিন্নি পিছন হইতে কটা কথা বলিলেন। স্বর্ণকে তিনি চিনিয়াছিলেন। স্বর্ণ অপ্রতিভের মতো ঈষৎ হাসিয়া কহিল, যাই মা, বলি একবার দেখে যাই। গিন্নি মুখ ভার করিয়া কহিলেন, না, ডাক্তারের বারণ আছে। স্বর্ণ চলিয়া আসিল, কিন্তু একেবারে গেল না। পথে দাঁড়াইয়া রহিল। তাহার পিছনে কে কি বলে অলক্ষিতে দাঁড়াইয়া শোনাটা যেন তার রোগে দাঁড়াইয়াছিল। মুখুজ্যেগিন্নির কণ্ঠস্বর সে শুনিতেও পাইল। কে জানে ওরই কীর্তি কিনা। বৌমাকে বলি যে কাঁচা বয়স। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া স্বর্ণ টুকুদের বাড়ি গিয়া উঠিল। সৌরভী মুড়ি ভাজিতেছিল। কহিল, আয় স্বর্ণ, আয়, তোর নাকি অসুখ? শৈল বলছিল। ওদিকে দাওয়ায় মানদা ও শৈল গল্প করিতেছিল। স্বর্ণ মানদাকে দেখিয়া শঙ্কিত হইল, তবু সঙ্গে সঙ্গে চলিয়া যাওয়াটা অশোভন হইবে ভাবিয়া বসিয়া কহিল, হ্যাঁ দিদি, কাল জলে ঝড়ে ভিজে শরীর ভালো নাই, জ্বরও একটু হয়েছে, মাথাও কেমন করছে। শুয়ে থাকলি নে কেন? একটু ঘুমোলে শরীরটা সোজা হতো। তাই যাব। মুখুজ্যেদের বাড়ি গিয়েছিলাম ওদের বউটিকে দেখতে। আহা, বউটি বড় ভালো। কাল আমাকে নিমকি আর আমসত্ত্ব আনতে দিয়েছিল। সে অঞ্চল হইতে জিনিস দুইটি বাহির করিয়া দেখাইল। সৌরভী কহিল, কাঁচা বউ, পড়ে গিয়ে এমন হলো। কে জানে, অপদেবতা টেবতা। ঘাড় নাড়িয়া স্বর্ণ কহিল, না দিদি, হরে বৈরাগী তো তাই বলেছে ভাই। ও আবার মন্তর টন্তর কিছু কিছু জানে তো। হুম, যাই বলুক হরে বৈরাগী, ওসব কিছু নয়। পড়ে গিয়ে পেটের ছেলে মরে গিয়েছে, আমার বেশ মনে হলো। শৈল দাওয়া হইতে কইল, মুখুজ্যের বউ কি পোয়াতি নাকি? কই, ওদের গিন্নি তো কিছু জানে না। স্বর্ণ অপ্রস্তুতের মতো কহিল, পোয়াতি বটে। মানদা কহিল, মাসি কি ডাইনি নাকি, তাই পোয়াতির পেটের ভেতর মরা ছেলে সব দেখতে পেল? স্বর্ণ বিস্মিত একাগ্র দৃষ্টিতে মানদার পানে চাহিল। গামছাখানায় কপালের ঘাম মুছিয়া সৌরভী মেয়েকে কি ইঙ্গিত করিল, কিন্তু মানদা নিবৃত্ত হইল না। কহিল, আমার শ্বশুরবাড়িতে এক ডাইনি ছিল, শুনেছি। সে নাকি সব দেখতে পেত। মানুষের বুকের ভেতরে প্রাণ নড়ছে, শিরার মধ্যে রক্ত চলছে, পোয়াতির পেটের ভেতর ছেলে,
গাছের ফুলের মধ্যে ফল, সে সব দেখতে পেত। সৌরভীর লজ্জা হইল। সে বিরক্তি ভরে কহিল, কি যে বলিস মানদা তুই? দৃঢ়স্বরে মানদা কহিল, ঠিক কথা বলছি, ওদের মতো অনিষ্টকারী পৃথিবীতে আর নাই। ফলন্ত গাছ, পোয়াতি, শিশু ছেলে, এদের উপর রাক্ষসীদের ভারী লোভ। মানুষের শরীরে রক্ত চুষে খেয়ে নেয়। শৈল কহিল, তোর সবই বাড়াবাড়ি, চুষে নাকি খেয়ে নেয়? তোদের তো সবটাতেই অবিশ্বাস। শোন না সে মাগির কথা। সে মাগি কত এমন অনিষ্ট করেছে তার ঠিক নাই। রাত্রে আবার চিৎকার করত আর বাট বয়ে বয়ে বেড়াতো। শেষে মূলত মরবার সময় একটা পোষা বেড়ালকে বিদ্যে দিয়ে গেল। কিছুদিন পর হঠাৎ বেড়ালটা ডাইনি হয়ে উঠল। স্বর্ণের মাথাটা ঝিমঝিম করিয়া উঠিল। দাওয়ার খুঁটিটা ধরিয়া কোনো মতে উঠিয়া কহিল, আমি যাই দিদি, শরীরটা কেমন করছে। সৌরভী মিষ্টি স্বরে কহিল, আমি সঙ্গে যাব স্বর্ণ? না, আমি একাই যেতে পারবো দিদি। তোর বরের বাঁশি এনেছিস স্বর্ণ? বাঁশি বাঁশি করে তো আমায় ছিঁড়ে খেলো। এনেছি দিদি, কিন্তু সঙ্গে তো নিয়ে আসিনি। সৌরভী হাসিয়া কহিল, কোণে ভুললেও বরের ভুল হবে না। পাঠশালা থেকে আসুক তো ঠিক গিয়ে হাজির হবে। সে আবার আজ পাঠশালায় গিয়েছে। স্বর্ণ চলিয়া গেল। মানদা মাকে কহিল, কেন মা তুমি এমন আশকারা দিচ্ছ? যেদিন টুকুর মাথা খাবে সেদিন বুঝবে। মুখুজ্জে বউকেও ওরই নজর দেওয়া, দেখো তুমি। স্বর্ণ আসিয়া দরজায় ঠেস দিয়া বসিয়া যেন হাঁপাইতেছিল। বৈশাখের দ্বীপ্রহর প্রচণ্ড হইয়া উঠিতেছে। জ্বলন্ত সূর্যপ্রভার যেন জ্বালা করিতেছে। জনবিরল পদঘাট, পাখি পর্যন্ত ডাকে না। শুধু ঈদ পুকুরের পাড়ে তালগাছটার মাথায় একটা চিল তীক্ষ্ণ কম্পিত একঘেয়ে ডাক ডাকিয়াই চলিতেছে। সমস্ত পল্লীখানা থমথম করিতেছিল। একটা তীব্র অবসন্নতায় স্বর্ণের চেতনা যেন আচ্ছন্ন হইয়া গেছে। মানদার কথাগুলো ক্রমাগত তাহার মনের মধ্যে ঘুরিতেছিল। ডাইনি, সে ডাইনি। শিশু গর্ভিণীর এদের উপর তার বড় লোভ। মায়ের প্রবৃত্তি কখন হয়তো আকস্মাৎ জাগিয়া উঠিবে, হয়তো বা উঠিয়াছে। মুখুজ্জেদের বউকে। স্বর্ণের শ্বাস যেন রুদ্ধ হইয়া আসে। সে নড়িয়া চড়িয়া বসে। ডাইনিরা সব দেখতে পায়। গর্ভিণীর গর্ভের ভ্রূণ, গাছের মুকুলের ফল, দেহের মধ্যে রক্ত, মাংস, হৃৎপিণ্ড, প্রাণস্পন্দন সব তাহারা দেখতে পায়। ক্ষণে ক্ষণে শরীর তাহার শিহরিয়া ওঠে। চিলটার চিৎকার তাহার দুর্বল মস্তিষ্কে অতি তীব্রভাবে আঘাত করতেছিল। বিরক্ত হইয়া তাল গাছের মাথার পানে চাহিল। স্বর্ণ চমকাইয়া উঠিল। ও কি, তাল গাছটার উদ্গমোদ্যত ফলভার সে যেন দেখিতে পাইতেছে। ভালো করিয়া চোখ মুছিয়া আবার সে চাহিল। সত্য সত্যই তো তাল গাছটির ভাবী ফলসম্ভরের সূচনা স্পষ্ট দেখিতে পাইতেছে। কোণে, ও কোণে! টুকু আসিয়া স্বর্ণের গলা জড়াইয়া ধরিল। প্রখর রৌদ্রে গৌরবর্ণ চোখ মুখ তাহার রাঙা রক্তবর্ণ হইয়া উঠিয়াছে। আমি পালিয়ে এসেছি কোণে, মা ঘুমিয়েছে আর আমি চুপি চুপি উঠে কৌতুকে টুকু খিলখিল করিয়া হাসিয়া উঠিল। স্বর্ণ একাগ্র দৃষ্টিতে টুকুকে দেখিতেছিল। টুকু তাহার চিবুক ধরিয়া নাড়া দিয়ে কহিল, রাগ করেছিস কোনে? কথা কইবি না? চুমু খাবি না? স্বর্ণের চোখ দিয়া হু হু করিয়া অশ্রু ঝরিয়া পড়িল। সে গভীর আবেশে টুকুকে বুকে চাপিয়া ধরিয়া কহিল, ওরে আমি নাকি ডাইনি, ডাইনি, ছেলে ভালোবাসি আমি, পোয়াতি ভালোবাসি আমি। কী সব মিথ্যে কথা বলে এরা। দুই হাতে কর্ণমূল ধরিয়া টুকুর রৌদ্রে রাঙা মুখখানি মুখের কাছে তুলিয়া ধরিল, কিন্তু চুমু আর খাওয়া হইল না। সে যেন কেমন হইয়া গেল। একবার তালগাছটার মাথার পানে চাহিয়া আবার সে টুকুর মুখ পানে চাহিল। টুকু কহিল, চুমু খাকনে, বাঁশি দে। স্বর্ণ তাহাকে দুই হাত দিয়ে ঠেলিয়া দিয়া কহিল, পালা পালা টুকু, পালিয়ে যা তুই, পালিয়ে যা। টুকু তাহার গলাটা দুই হাতে জড়াইয়া ধরিল, কহিল, বাঁশি দে কোনে, বাঁশি দে। টুকুর ননির মতো দেহখানি স্বর্ণ আবার বুকে চাপিয়া ধরিল।
কঠিনভাবে পেষণ করিয়া তাহার আশ মিটিতেছিল না, যেন সে সুকোমল শিশুদেহখানি আপনার বুকের মধ্যে পুড়িয়া লইতে চায়। পেছনে ভর পাইয়া টুকু কাঁদিয়া ফেলিল, মিনতি করিয়া কহিল, আমায় ছেড়ে দে কোনে, ছেড়ে দে, তুই এমন করছিস কেন? না না, এমন করে চাপিস নে তুই কোনে। স্বর্ণ যেন উন্মত্ত হইয়া গেছে। সে কহিল, আমি ডাইনি, আমি কি করব? আমার সামনে এলি কেন? এলি কেন তুই? এই যে তোর দেহের লাল রক্ত আমি দেখতে পাচ্ছি। একটা অধীর লোলুপতায় টুকুর মুখে সে একটা সুদীর্ঘ চুম্বন করিল। রুদ্ধশ্বাসে শিশু যত আক্ষেপ করে, সে তত সবলে মুখের উপর মুখ চাপিয়া ধরে। শিশুটি আক্ষেপ ক্ষীণ হইয়া যেন এলাইয়া আসিল। স্বর্ণের যেন চমক ভাঙিল। সেটুকুকে ছাড়িয়া দিয়া শঙ্কিত দৃষ্টিতে তাহার পানে চাহিল। সভয়ে চারিদিকে একবার সে চাহিয়া দেখিল। নিস্তব্ধ প্রখর দ্বীপ্রহর ঝাঁঝা করিতেছে। তালগাছের মাথায় এখনো সেই চিলটা তেমনি তীক্ষ্ণ রোমাঞ্চকর ডাক ডাকিয়া চলিতেছে। টুকুর শীতল দেহখানি সে সভয়ে নাড়িয়া চাড়িয়া দেখিল। অতি ক্ষীণ শ্বাস প্রশ্বাস এখনো বহিতেছে। আশ্বস্তা হইয়া স্বর্ণ মুখে চোখে শীতল জলের অভিসিঞ্চন দিল। গল্প পড়ছিলাম ডাইনির বাঁশি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। গল্পটির প্রথম অংশটি আমি এতক্ষণ ধরে পাঠ করছিলাম, পরের অংশটি আমি পরের দিন শোনাব। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সকলে খুব ভালো থাকবেন।